আসসালামু আলাইকুম। ধারাবাহিক আলোচনার এখন আলোচনা করব হচ্ছে ডিজিজ বা রোগ পার্ট নিয়ে। আপনারা প্রথমে দেখেছেন ত্রিদোষ অর্থাৎ ডায়াগনোসিসের ক্ষেত্রে আয়ুর্বেদিক সেক্টরে ত্রিদোষ কীভাবে কাজ করে এবং ত্রিদোষ অনুসারে কীভাবে আমরা রোগকে আলাদা করতে পারি এবং রোগের লক্ষণগুলিকে আলাদা করতে পারি এবং সেভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এইবার আলোচনা করব যেহেতু সিজন ওয়াইজ কিছু ট্রিটমেন্ট চলছে এবং কিছু রোগ দেখা যাচ্ছে, বিশেষ করে শীতকালীন বেশি শীত, হঠাৎ গরম, এসব কারণে একটা পরিবেশে একটা বাজে সিচুয়েশন চলছে। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জ্বর। জ্বর সম্বন্ধে জানেন না বা জানে না এমন লোক খুবই কম। কম বেশি সবারই এই বিষয়ে বেশ ধারণা আছে, তবে আমি আপনাদের ধারণাগুলো বা জানাগুলোকে আর একটু সহজ করার জন্য আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা মডার্ন মেডিসিন সিস্টেমে আমরা জ্বরকে যেভাবে জানি যে শরীরে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যদি অ্যাটাক করে বসে তাহলে সেক্ষেত্রে জ্বর হয়, অথবা জানি যে অ্যালার্জিক রিয়াকশনের কারণে জ্বর হয়ে থাকে। তো আয়ুর্বেদিক সায়েন্স ৫,০০০ বছর পূর্বে এই কথাগুলোই বলেছিল, তবে এর সঙ্গে আরও কিছু অ্যাডভান্স কথা তখন তারা বলেছিল। তো যেমন আমরা স্বাভাবিকভাবে জানি যে জ্বর আসলে কি। জ্বর হচ্ছে যে শরীরে যদি ৩৭ ডিগ্রি সেলসিয়াস ওরালে বা এর থেকে বেশি টেম্পারেচার আসে তাহলে আমরা বুঝতে পারি যে শরীরে জ্বরের প্রকোপ বা জ্বর দেখা যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদিক সায়েন্স যেটা বলছে যে এই ভাইরাস ব্যাকটেরিয়ার পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে যেটাকে জ্বর হয়ে থাকে। তো এটা হচ্ছে যে হজমজনিত সমস্যা বা ডাইজেশনের ব্যাপার। আমরা জানি আমরা খাবার পরই আমাদের হজমজনিত দুর্বলতা যাদের থাকে, পরিপাকজনিত ত্রুটি বা দুর্বলতা থাকলে খাবারটা পরিপূর্ণভাবে হজম হয় না, প্রপারলি হজম হয় না। সেটা যে কারণে হয় কি, এই খাবারের মধ্যে এক ধরনের কি তৈরি হয়, টক্সিক জুস তৈরি হয়। মানে হচ্ছে প্রপারলি ডাইজেশন যদি হয় সেক্ষেত্রে খাবারের নিউট্রিয়েন্ট বা পুষ্টিগুলো বডি অ্যাবজর্ব করে, আর পাশাপাশি খাবার থেকে প্রপার নিউট্রিয়েন্টগুলোর পাশাপাশি কিছু মানে আপনার এটাকে কি বলে যে পরিপূর্ণ নিউট্রিয়েন্ট হিসেবে তৈরি হয় না। তো এরকম কিছু থেকে যায় যে কিছু নিউট্রিশন তৈরি হইলো আর কিছু হইলো না, এটাকে সিস্টেম লস বলে, পরিপূর্ণ হইলো না। তো এইরকম অস্বাভাবিকতা প্রায় সময় যদি চলে এবং পরিমাণে যদি বেশি হয়, তো সেক্ষেত্রে আমাদের হজমটা স্লো হয়ে যায়, অর্থাৎ আমাদের পাকস্থলীতে এক ধরনের অগ্নি কাজ করে, যেটাকে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলি। স্টোমাকের ভিতরে অ্যাসিড মিশ্রণের মাধ্যমে পরিবেশটাকে একটু উত্তপ্ত করা হয়, যার ফলশ্রুতিতে খাবারগুলোকে হজম করতে একটু মানে বডির জন্য সহজ হয়ে যায়। তো এই অগ্নি বা এই টেম্পারেচারের পরিমাণ যদি স্বাভাবিক একটু কমে যায়, তো সেক্ষেত্রে এক ধরনের যে এটাকে বলে ডাইজেশনটা প্রপারলি হয় না। তখন দেখা গেল যে অনেক সময় অনেকের ঢেকুর হয়, অনেকের পেট ফেঁপে থাকে, অনেকের বদহজম যেটাকে বলে, খাবার রুচি থাকে না, হ্যাঁ, মানে কেমন জানি ভারী ভারী বা অস্বস্তি লাগে, হ্যাঁ, এই বিষয়গুলো দেখা যায়। তো এইসব কারণে আমাদের পাকস্থলীতে এক ধরনের জুস বা রস তৈরি হয়, যেটাকে আমরা টক্সিক জুস অথবা আমরস বলে থাকি। অর্থাৎ আমরসের যদি আমরা সহজ উদাহরণ বা বুঝতে চাই তাহলে হচ্ছে যে আমরা ডিসেন্ট্রির সময় স্টুলের সঙ্গে এক ধরনের মিউকাস যায় দেখে, এরকম এক ধরনের মিউকাস আমাদের স্টোমাকে তৈরি হয়। তো এই মিউকাসযুক্ত খাবারগুলো যেটা আমাদের মাঝে মধ্যেই দেখবেন যে একটা ধরনের টক ঢেকুর আসে বা বমি বমি ভাব পায়, অনেকের বমিও হতে পারে বিষয়গুলো। অর্থাৎ এই আমরস সংখ্যা যদি শরীরে বেড়ে যায়, প্রোডাকশন যদি বেড়ে যায়, আর আমরা জানি যে পাকস্থলী এবং অন্ত্র থেকে এই এই যে পরিপাক জুসগুলো আছে এগুলো এখান থেকে অ্যাবজর্ব হয়ে পুরো বডিতে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পুরো বডিতে ছড়ায় যায়, অর্থাৎ নিউট্রিয়েন্টগুলো ক্যারি করে পুরো বডির ব্লাড। এখন এই আমরসের পরিমাণ যদি বেড়ে যায়
তাহলে কি হয়, আমরস পুরা ব্লাডের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে যায়। অর্থাৎ আমরসের একটা কাজই হচ্ছে শরীরের সন্তাপ বা উত্তাপ তৈরি করে। হ্যাঁ, এই কারণেই দেখবেন যে শরীরে কোনো মানে কারণ ছাড়াই, মানে কারণ বলতে হচ্ছে যে আপনি কোন জীবাণু বা এই ধরনের কোনো প্রবেশ ছাড়াই আপনার জ্বর আসতেছে এবং শরীর ভারী ভারী মনে হচ্ছে, শরীর মানে ধীর হয়ে যাচ্ছে, হ্যাঁ, মাথা ভারী হচ্ছে, অস্থির লাগতেছে, চোখ খুলে যাচ্ছে বা এরকম মনে হয়, তাহলে বুঝতে হবে যে আপনার আমরসের প্রোডাকশনটা বেড়ে গেছে। তো এইসব কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে অনেকেরই এই জ্বরের যে প্রকোপটা তৈরি হয় এখান থেকেই আসে। এছাড়াও আরও কিছু কারণ আছে যে যখনই এই আমরস ব্লাডের সঙ্গে মিশে ব্লাড তো পুরো বডিতে সার্কুলেট হয় এবং স্কিনের লেয়ারে, স্কিন লেভেলে সার্কুলেশন হয়। তো যে কারণে হয় কি, সোয়েটিং টেন্ডেন্সিটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো টেম্পারেচারটা স্বাভাবিকভাবে বাইরের এবং ভিতরের টেম্পারেচার এক্সচেঞ্জ করতে পারে না, তখন শরীরের টেম্পারেচারটা থেকে থেকে এবং বেড়ে যায়। এই কারণেই দেখবেন যে আমরা যখন জ্বরের কোনো ওষুধ খাই তখন দেখবেন যে ঘাম, মানে কিছুক্ষণ পর শরীর অনেক ঘেমে যায়, অর্থাৎ ঘামের মাধ্যমে শরীরের বাইরের সঙ্গে ভিতরের এই অ্যাডজাস্টমেন্ট তৈরি করে, তখন শরীর আস্তে শীতল হয়ে আসে, পরিবেশটা স্বাভাবিক হয়ে আসে। এই কারণে এই ঘাম যদি প্রপার ওই সময় না হয় তাহলে জ্বরের এটা একটা প্রকোপ। তো তাহলে আমাদের সে সময় কি করতে হবে, এই লক্ষণগুলো আমি ওই যে শুরুতে আলোচনা করেছিলাম, আমরা 3 ধরনের দোষকে নিয়ে কথা বলি: বায়ুজনিত দোষ, পিত্তজনিত দোষ এবং কফজনিত দোষ। তো এই 3 ধরনের লক্ষণের মধ্যে আমরা বুঝতে পারি যে কোন প্রকোপটা ওই জ্বরের মধ্যে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে যদি জ্বর বায়ুজনিত হয়ে থাকে তাহলে দেখবেন যে শরীরে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সারা শরীরে ব্যথা, পেইন থাকে। দেখবেন যে অনেকেই বলে যে শরীর ব্যথা এবং জ্বর, তার মানে বুঝতে হবে যে তার বায়ু প্রকোপজনিত জ্বর। এবং একই সঙ্গে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যেমন টেম্পারেচার বেড়ে গেছে তেমনই আবার শরীরে জ্বালা পোড়া হচ্ছে, চোখ মানে ফুটে যাচ্ছে, মাথা ফুটে যাচ্ছে, মানে কান দিয়ে কেমন গরম, মানে এক ধরনের বাতাস বের হচ্ছে, অস্থির লাগতেছে, শরীর মনে হচ্ছে যে গরমে কোনো অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছে এরকমটা মনে হয়। হ্যাঁ, তারপরে ইউরিনে বা প্রস্রাবে জ্বালা পোড়া থাকতে পারে, হাত পায়ের তালু জ্বালা পোড়া করতেছে জ্বরের সাথে সাথে, তাহলে বুঝতে হবে যে এটা পিত্ত প্রকোপজনিত বা পিত্ত সিস্টেমেটিক জ্বর। আর যদি সেটা কফজ জ্বর হয়ে থাকে তাহলে কি হবে, টেম্পারেচার তেমন বেশি একটা দেখাবে না। দেখা গেল যে 100-101 ডিগ্রি ফ্যারেনহাইট হিসেবে থাকতেছে, কিন্তু পাশাপাশি কি থাকতেছে, রানিং নোজ, নাকে পানি আসতেছে, চোখে পানি আসতেছে, তারপর হাসি, কাশি এগুলো থাকতেছে, হ্যাঁ, খাবারে অরুচি, হ্যাঁ, ক্ষুধামন্দা, মানে কেমন জানি সারাক্ষণ বমি বমি ভাব, খাবার দেখলে বমি টেন্ডেন্সি চলে আসে। এই যে লক্ষণগুলো, তাহলে এটা হচ্ছে কফজ লক্ষণ, কফজনিত। তাহলে এখানে আমার অনেকটা ট্রিটমেন্টটা সহজ হয়ে গেল না, যে এটা যদি বায়ু প্রকোপ হয় তাহলে বায়ু, পিত্ত প্রকোপ হলে পিত্ত, তাহলে কফ প্রকোপ। তাহলে এই লক্ষণ অনুসারে আমার বায়ু যদি প্রকোপ হয়ে থাকে তাহলে কি কারণে বায়ু বেড়ে যায় ওই খাবারগুলোকে মিনিমাইজ করব। তাহলে পিত্তজনিত হলে কি কারণে পিত্তজনিত জ্বর, তাহলে পিত্তকে প্রমোট করা এমন খাবারগুলোকে কি করব, রিডিউস করব। কফজের ক্ষেত্রেও ঠিক এরকম একটা অবস্থা। তো যেহেতু এই সিজনটা এখন এইরকম অবস্থা একটা চলছে, বেশিরভাগ ক্ষেত্রেই ইনভেস্টিগেশন বা ব্লাড টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছে যে নর্মাল আসতেছে, তেমন কিছুই নাই, কিন্তু জ্বর 10 দিন, 7 দিন, 15 দিন ধরে জ্বর থাকতেছে। অর্থাৎ বুঝতে হবে তার শরীরের এই যে ডাইজেশন রিলেটেড যে ইম্পেয়ারমেন্ট যেটা থাকতেছে এটা থেকেই যাচ্ছে। তাহলে তাকে কি করতে হবে? হ্যাঁ, এখন যদি আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি, মেডিসিন ছাড়াই কিভাবে স্বাভাবিকভাবে আমরা এই অবস্থাটাকে স্বাভাবিক করতে পারি, মানে হাতের নাগালে যা আছে তাকে দিয়ে। তো বিশেষ করে এসব ক্ষেত্রে দেখা গেল যে স্টোমাককে রেস্ট দিতে হবে। যেহেতু আপনি ঘন ঘন, কেন খাবারটা হজম এইরকম ত্রুটি হলো, হয় আপনি খাবার, পূর্বের খাবার হজম না হতে আবার পুনরায় খেয়েছেন, অথবা আপনি ঘন ঘন খেয়েছেন, অথবা এমন সব খাবার খেয়েছেন যেটা হজম সহজে হচ্ছে না, অথবা ফুড পয়জনিং যেটাকে আমরা বলি, বাইরের কোনো পয়জনযুক্ত খাবার আপনার শরীরে আসতে পারে। তাহলে এসব ক্ষেত্রে কী করতে হবে, স্টোমাককে রেস্ট দিতে হবে, অর্থাৎ স্টোমাককে একটু বিশ্রাম দিতে হবে কম খাবার বা খাবার না দিয়ে। তাহলে বেস্ট কি হয়, বেস্ট হচ্ছে যেহেতু আপনার খাবার আসলেই সব হজম স্লো হওয়ার কারণেই খুব স্লোলি এটা হজম হচ্ছে, পুড়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, আপনার খাবার আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। তাহলে কি হবে, ওই
স্টোমাকে যে খাবারগুলো আসছে পুরো খাবারটা একদম পুড়ে গিয়ে শেষ হয়ে যাবে আস্তে আস্তে, আপনার মিউকাস প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তারপর আপনাকে খেতে হবে। হ্যাঁ, এটা একটা সিস্টেম। অর্থাৎ হয় আপনাকে সারাদিন না খেয়ে থাকতে হবে, অর্থাৎ রোজা সিস্টেম, অথবা আপনাকে অল্প পরিমাণে খেতে হবে, যেন খুব সহজে তাড়াতাড়ি এটা হজম হয়ে যায় এবং এইভাবে পুনরায় আমরস উৎপন্ন হওয়ার সুযোগটা তৈরি না হয়। মানে এটা হলো একটা স্বাভাবিক ট্রিটমেন্ট। এই জন্য দেখবেন প্রায় জ্বরে আপনারা যদি এই খাবারটাকেই কন্ট্রোল করতে পারেন এইভাবে, জ্বর মোটামুটি 1 দিন বা 2 দিনের মধ্যেই অনেকটাই ভালো হয়ে গেছে। হ্যাঁ, এরপরেও যদি কিছুটা ত্রুটি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিছু আহ, স্বাভাবিক ঘরোয়া ট্রিটমেন্ট দেব। তো এখন ব্যাপার হচ্ছে যে যদি এই জ্বর আমার আহ, মানে স্টোমাকের টেম্পারেচার বা হজম ক্ষমতাটাকে বাড়াইতে হবে, তাহলে এটাকে বাড়াবো কীভাবে, একটা ব্যাপার। আর তারপর যেটা হচ্ছে যে খাবার রুচিটাও তো একই সঙ্গে বাড়তে হবে, এটা একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে যেটা হয়, আমরা যদি একটু আগে যেটা বললাম যে হজম, ধরেন যে অলরেডি শরীরে কফ জমে আছে, এটা কীভাবে বুঝতে পারি আমরা? সকালবেলা দেখবেন ঘুম থেকে ওঠার পর, মানে যখন আপনি ব্রাশ করতে যাবেন বারবার কি আসে, কফ আসে। আপনি কফ ফেলানোর চেষ্টা করেন কিন্তু বের হয় না, স্টোমাক দমদমা হয়ে থাকে, মানে হচ্ছে যে কফটা সকালবেলা কফ জমে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, 1 গ্লাস উষ্ণ বা গরম পানি খেতে পারি। তাহলে কি হবে, পাকস্থলীর ভিতরে টেম্পারেচারটা আবার পূর্বের তুলনায় আরেকটু বেড়ে যাবে, তাহলে আপনার ডাইজেশন ক্ষমতাটাও বেড়ে যাবে। আর কোলনের কি হবে, বেড়ে যাবে আপনার, এটা কি বলে, স্টিমুলেশন বেড়ে যাবে। তাহলে আপনার কফটা খুব ইজিলি সহজে মানে ইন্টেস্টাইন দিয়ে পাস হয়ে যাবে। হ্যাঁ, এতে করে আপনার কনস্টিপেশন থেকে সেটাও চলে যাবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, যদি এই দোষজ কফ বা জ্বর হয়ে থাকে, ধরেন যে আপনার যে বায়ুজনিত লক্ষণগুলো বললাম, বাতাসের লক্ষণ, হ্যাঁ, তো যদি বাতাসের সিস্টেম হয়ে থাকে তাহলে কি হবে, আমাদের আদার সঙ্গে ঘি মিশিয়ে খেতে হবে। তাহলে কি, শুট বা আদার পাউডার, পাউডার শুকনো আদার পাউডারের সঙ্গে যদি ঘি মিশিয়ে খাই, হ্যাঁ, তাহলে আমরা এই শরীরের বায়ুকে প্রশমিত করে টেম্পারেচারটা, অর্থাৎ জ্বরের প্রশমনটা তৈরি হবে। আর যদি পিত্তজনিত জ্বর হয়, এই যে পিত্তজ মানে যে বার্নিং সেন্সেশন থাকবে, জ্বর, অত্যাধিক জ্বর থাকবে, জ্বর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই শুকনো আদা বা শুট এর সাথে কি খাবো, বাটার জনিত খাবার, যেগুলো বাটার, হ্যাঁ, বাটার মিশিয়ে খাবো। তাহলে হবে কি, পিত্তজনিত অবস্থাটাকে কিছুটা কুল ডাউন করবে, বার্নিং সেন্সেশন সিস্টেমটাকে কিছুটা কমে ফেলবে, এতে করে টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাবে। এটা একটা সিস্টেম। আর যদি কফজ হয়ে থাকে, ওই যে বললাম কফ বেড়ে যাচ্ছে, বদ ঢেকুর আসতেছে, বদ হজম, শরীর ভারী হয়ে আসতেছে, অলসতা তৈরি হচ্ছে, জ্বর কফ কিন্তু খুব অলস, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার মধুর সঙ্গে শুকনো আদা অথবা পাউডার, যেটা শুট বলে, তাহলে শুকনো আদার পাউডার মধুর সঙ্গে মিশিয়ে খেতে হবে। এবং এর সঙ্গে যদি আমরা একটু হালকা তুলসী পানি বা তুলসীর জুস মিশিয়ে খেতে পারি তাহলে আরও ভালো হবে। তো সেই ক্ষেত্রে মধুর সঙ্গে যদি আপনি শুকনো আদা বা শুট এভাবে নিতে পারি আমরা, তাহলে কী হবে, আমাদের ইন্টারনাল টেম্পারেচারটা খুব সহজে বেড়ে যাবে এবং এই কফ প্রোডাকশনটা, যে প্রোডাকশন হচ্ছে কফ, এটাকে খুব দ্রুত বডি মিনিমাইজ করে ফেলবে। তাহলে আমাদের বডি টেম্পারেচারটা কমে আসবে, জ্বরটা মোটামুটি নিয়ন্ত্রণে আসবে। তো এই হচ্ছে মোটামুটি হাতের নাগালে পারি যেসব ট্রিটমেন্ট। আপনারা দেখবেন যে প্রায় ফ্যামিলিতে ছোট বাচ্চারা এইসব কারণেই বেশি অসুস্থ হয়, খাবারজনিত কারণেই। তো আপনারা চেষ্টা করবেন যে এই ঘরোয়া ট্রিটমেন্টগুলোর মাধ্যমে এই বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য এবং নিজেরাও সুস্থ থাকার জন্য। এই কারণেই খাবার নিয়ে খুব সচেতন থাকতে হবে। খাবার প্রয়োজনে অতিরিক্ত খাওয়া যাবে না। আর পূর্বে যে খাবারটা খেয়েছি এটা হজম না হওয়া পর্যন্ত খাবার খাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। আর যদি হজম ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন, আপনি খেতে পারেন, তবে অলওয়েজ ফুড হ্যাবিটের মাধ্যমে আমরা নিজেকে অনেক সুস্থ রাখতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমরা আগামী দিন আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।